নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি ছোট গল্পটি নিয়ে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকার যাকে আমরা বলে থাকি তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যার দেনা পাওনা ছোট গল্প দিয়ে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের পথ চলা শুরু হয়েছিল বলে আমরা মনে করে থাকি। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি ছোট গল্পের গল্পটা কি, এই গল্পের অর্থাৎ বিষয়টা কী এবং বক্তব্যটাই বা রবীন্দ্রনাথ কী ধরতে চাইলেন এই ছোট গল্পের আধারে, সবটাই বুঝে নেবার চেষ্টা করব। তো এই গল্পের মোটামুটিভাবে দেখতে গেলে গল্পটা চারটি প্রধান চরিত্রকে সামনে নিয়ে লেখা। একজন দুঃখীরাম আর একজন ছিদাম, তারা দুই ভাই, দুঃখীরাম রুই এবং ছিদাম রুই। এই যে দুঃখীরাম বড় ভাই, ছিদাম ছোট ভাই, এবং তাদের দুই স্ত্রী রয়েছেন। সেই স্ত্রীদের কথাও আমরা দেখতে পাচ্ছি গল্পে। একজনের নাম হচ্ছে রাধা, বড় স্ত্রী অর্থাৎ বড় বউ, দুঃখীরামের স্ত্রীর কথা বলা হচ্ছে। আর একজন হচ্ছেন ছোট বউ অর্থাৎ ছিদামের স্ত্রী, যাকে চন্দরা রূপে দেখানো হয়েছে। এছাড়া বড় ভাই অর্থাৎ দুঃখীরাম এবং রাধা, তাদের এক সন্তানকেও এই গল্পে দেখানো হয়েছে। তো যাই হোক, কিন্তু গল্পটা মূলত আবর্তিত হচ্ছে যে চরিত্রটাকে কেন্দ্র করে। ছোট গল্পে একটি বা দুটি প্রধান চরিত্রকে কেন্দ্র করেই কিন্তু ছোট গল্প আলোড়িত হয়। এই গল্পে কিন্তু সেই দুই প্রধান চরিত্র কিন্তু অবশ্যই চন্দরা এবং তার স্বামী ছিদাম রুই, এবং আরও যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে বলতেই হয় যে চন্দরাই এই গল্পের মূল আকর্ষণ। এই যে শাস্তি গল্পের নামকরণ সবটাই কিন্তু আলোড়িত হচ্ছে, ব্যঞ্জিত হচ্ছে যাকে কেন্দ্র করে, সে কিন্তু চন্দরা। অবশ্যই তার সঙ্গে রয়েছে তার স্বামী ছিদাম রুই বা সংক্ষেপে ছিদাম। তো গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে দুঃখীরাম এবং ছিদাম দুই ভাই। ছিদাম কিন্তু দুঃখীরামকে যথেষ্ট ভালোবাসে, শ্রদ্ধা করে, অর্থাৎ দাদাকে সে যথেষ্ট ভালোবাসে। অন্তত গল্পের ঘটনাধারা যেভাবে আলোড়িত হচ্ছে, গল্পের ঘটনাধারা যেভাবে রাখা হয়েছে, রবীন্দ্রনাথ যেভাবে আমাদের সামনে গল্পটাকে তুলে ধরেছেন, তাতে দাদা দুঃখীরামকে কিন্তু ছিদাম যথেষ্ট ভালোবাসে, এটা কিন্তু মানতে হয়। যদিও সেই ভালোবাসাটাই এই গল্পের একমাত্র পরিচয় নয়, আরও অনেক দিক আছে। সে প্রসঙ্গে আমরা গল্পটা বলতে বলতে তুলে ধরব সেই দিকগুলোকে। তো গল্পের ঘটনাধারায় দেখানো হচ্ছে যে দুঃখীরাম রুই এবং ছিদাম রুই এই দুই ভাই সকাল হলেই দা হাতে নিয়ে বেরিয়ে যায়। তাদের কাজ কিনা লোকের নানা কাজকর্ম, ফাইফরমাস খাটা, যেমন কারো বাড়ির চালটা হয়তো অর্থাৎ বাড়ির ছাদটা যদি নষ্ট হয় সেটাকে মেরামতি করে দেওয়া, এরকম নানা কাজের সঙ্গে তারা যুক্ত থাকে। কিন্তু সমস্যা হলো যে এই দুই ভাই যখনই কাজে বেরিয়ে যায়, সারা দিন তাদের দুই বউ অর্থাৎ বড় বউ আর ছোট বউ অর্থাৎ রাধা এবং চন্দরা, তাদের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। তাদের মধ্যে মিলমিশ সেইভাবে নেই। সারাদিন তারা ঝগড়াঝাঁটি করে একেবারে পাড়াকে মাথায় করে রাখে। তো এমনইভাবে একটা দিনের কথা এই গল্পে রাখা হচ্ছে যে দুই ভাই তো সারাদিনের খাটাখাটনির পর তারা সন্ধে হলে বাড়ি ফিরে আসে। তো একদিন বাড়ি ফিরে এসে বড় ভাই দুঃখীরাম স্ত্রী অর্থাৎ রাধাকে ভাত দেবার কথা বলে, কিন্তু বড় বউ সেই সময় যথেষ্ট রেগেছিল। কেন রেগেছিল না, সেখানে একেবারে নাট্য দৃশ্যের মতোই দেখানো হচ্ছে যে চন্দরা মেঝেতে শুয়ে পড়ে রয়েছে আর বড় বউ অর্থাৎ রাধা এক জায়গায় চুপ করে বসে আছে দাওয়ার ওপর। অর্থাৎ তারা প্রচণ্ড ঝগড়াঝাঁটি করেছে, সারাদিনের ঝগড়াঝাঁটিতে তারা যথেষ্ট রুষ্ট হয়ে রয়েছে। সেই বড় বউ যে এই মুহূর্তে একেবারে বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পড়লে যেমন একেবারে জ্বলে ওঠে, সেই রকমভাবেই সে সেই তপ্ত অবস্থায় বসে রয়েছে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ভাত দেবার কথা বলছে। তারও একটা জবাব আছে যে ভাতের কি ব্যবস্থা দুঃখীরাম করে গিয়েছিল? না, সে তো করে যায়নি, ফলে ভাত দেবে কোথা থেকে? ফলে সারাদিন খেটে খাটাখাটনির পর দুঃখীরাম বাড়ি ফিরেছে, তার পিঠে আগুন জ্বলছে, কিন্তু বড় বউ অর্থাৎ তার স্ত্রী আমাদের রাধার পক্ষে ভাত দেওয়া সম্ভব নয়। তাই সে মুখের ওপর শুনিয়ে দেয় যে তুই কি চাল দিয়া গিয়াছিলি, আমি কি নিজে রোজগার করিয়া আনিব? এই যে কথা, চালের জোগাড় নেই, চাল তুমি জোগাড় করে দিয়ে যাওনি, অথচ ভাত চাইছো, এ কেমন ধরনের কথা? আমি কি নিজে এবার মেয়ে মানুষ হয়ে বাড়িতে বাড়িতে কাজ করতে যাব? তোমার জন্য ভাতের ব্যবস্থা করতে আমাকে দৌড় দিতে হবে?
এই কথা মেয়ে মানুষের এত বড় জোর, এত বড় স্পর্ধা সহ্য করতে পারল না দুঃখীরাম। হাতে থাকা দাঁত মানে দাঁতা দিয়ে সে দুঃখীরামের স্ত্রীর ওপর বসিয়ে দিল, স্ত্রীর মাথায় বসিয়ে দিল। এই যে হাতে থাকা দা দিয়ে স্ত্রীর মাথায় বসিয়ে দিচ্ছে, এরপর ফলাফলটা কি হলো? স্ত্রী মারা গেল। এবং সেই সময় চন্দ্ররাও মেঝে থেকে উঠল। কি ঘটেছে সে তো একেবারে স্তম্ভিত। ছোট ভাই ছিদাম সেও স্তম্ভিত। এখন এই বিপদ থেকে উদ্ধার কিভাবে হয়? এবং বড় ভাই অর্থাৎ দুঃখীরাম যে তার স্ত্রীর ওপর আঘাত করেছে, সে যে খুব মানে বলা যেতে পারে রাগের মাথায় সেই কাজটা করে ফেলেছে, কিন্তু যে মুহূর্তে সে আঘাতটা করে মেরে ফেলেছে নিজের স্ত্রীকে, তারপরেই তার হুঁশ ফিরেছে। সেও হতবাক নিজের কাণ্ড কারখানায়। সে একটা ভুল করে ফেলেছে এবং সে ভুলের আর কোনো প্রায়শ্চিত্ত নেই, সে ভুলের আর কোনো সমাধান নেই। নিজের হাতে স্ত্রীকে সে মেরে ফেলেছে রাগের মাথায়। রাগটা যেই মাত্র কমেছে আঘাত করার পর, সেই মুহূর্তে সেটার ভুলটা বুঝতে পেরেছে। এবার এমন সময় চক্রবর্তীদের বাড়ির অর্থাৎ রামলোচন বাবু, তার কিছু খাজনা বাকি ছিল দুঃখীরামের কাছে, সে সেটা আদায় করবার জন্য দুঃখীরামদের বাড়িতে এসে হাজির সন্ধ্যাবেলায়। তো সেই রকম বাড়ির একটা থমথমে পরিবেশ পরিস্থিতি, এবং যখন দুঃখীরামকে সে ডাকছে, দুঃখীরাম কাঁদতে কাঁদতে তার কাছে এসে হাজির। দুঃখীরাম বেশ সহজ সরল মানুষ, কিন্তু রেগে গেলে সে মাথা ঠিক রাখতে পারে না, তাই রাগের মাথায় নিজের স্ত্রীকে খুন করে বসেছে। এখন উপায় কি হবে? এই অবস্থায় দাদা কাঁদছে। সমস্ত ব্যাপারটাকে তাহলে কাকে সামাল দিতে হবে? না ছোট ভাইকে, ছিদামকে। সে ভেবেছিল কি না, যখন সকলে গোটা পাড়া শুদ্ধ সকল মানুষ ঘুমিয়ে পড়বে, তখন রাতের বেলায় বলা যেতে পারে বৌদির দেহটাকে গুম করবার একটা কিছু ব্যবস্থা হতে পারে। কিন্তু এখন এর মধ্যে তো রামলোচন বাবু চলে এসেছেন, এবং রামলোচন বাবুর কাছে কিছু গোপন করার মতো অবস্থাও নেই। তখন রামলোচন বাবু যখন জিজ্ঞাসা করে যে কেন দুঃখীরাম কাঁদছে, তখন ছোট ভাই জানায় যে বউয়েদের যে ঝগড়াঝাঁটি সেটার জন্য। এবং রামলোচন বাবুও বলেন যে হ্যাঁ, ওরা তো সারাদিনই ঝগড়া করেছে। তখন দুঃখীরাম বলে হ্যাঁ, সারাদিন ঝগড়াঝাঁটি করেছে, এবং তার জন্য কাঁদতে হবে কেন? রামলোচন বাবু যখন জিজ্ঞাসা করে যে তার জন্য দুঃখীকে কেন কাঁদতে হবে, তখন এই দুঃখীরামকে দাদাকে বাঁচানোর জন্য সে হঠাৎ করেই বলে বসেছে কি না, আসলে ব্যাপারটা এইরকম হয়েছে যে দুই জায়ে মিলে ঝগড়াঝাঁটি করতে করতে একেবারে হাতাহাতিতে পৌঁছেছে, এবং সেখানে গিয়ে কি ব্যাপারটা ঘটল না, আমাদের মানে ছোট বউ অর্থাৎ আমার বউ অর্থাৎ বলা যেতে পারে ছিদাম নিজের স্ত্রীর সম্পর্কে বলছে যে চন্দরা রাগের মাথায় ঝগড়া করতে করতে দা দিয়ে তার মাথায় কোপ বসিয়ে দিয়েছে এবং সে মারা গেছে। এই যে মারা গেছে এই ঘটনাটা সে বলে বসে, এবং তারপর সে বলে যে এরপর তার স্ত্রীকে উদ্ধার করা যায় কিভাবে। পুলিশ তো ছেড়ে কথা বলবে না, রামলোচন বাবুর আইনি জ্ঞান যথেষ্ট। পাড়ার গ্রামের মানুষ যে কোনো সমস্যায় পড়লে রামলোচন বাবুর কাছেই ছুটে যান, তাই রামলোচন বাবুকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন রামলোচন বাবু দুঃখীর কথা একটু বাদ দিয়ে এই ছিদামের কথার প্রেক্ষাপটে তার স্ত্রীকে কেমন করে রক্ষা করা যায় সেই কথা ভেবে সে এখন বলে বসে একটা পরামর্শ যে তুমি না হয় এই কথাই বলো যে সে যেটা আন্দাজে বানিয়ে বলতে চেয়েছে আসলে সেই ঘটনাই ঘটেছে, যে তোমার দাদা আসলে সারাদিনের পর বাড়ি ফিরে খাবার চেয়েছিল এবং তার স্ত্রী বড় অর্থাৎ তোমার বৌদি তাকে খাবার না দেওয়ায় রাগের মাথায় সে তার মাথায় আঘাত করেছে। এটাই তো সত্যি ঘটনা। কিন্তু রামলোচন বাবু শুধুমাত্র ছিদামের মুখের দিকে তাকে তার স্ত্রীকে বাঁচানোর জন্য তাকে এই মিথ্যের আশ্রয় নিতে বলে, অথচ সবথেকে মজার ব্যাপার হচ্ছে ঘটনাটা ঘটেছিল তাই। তখন ছিদাম একটি কথায় রামলোচন বাবুকে জানতে চায় যে এতে তার দাদার কি গতি হবে। দাদার গতি যে খুব ভালো হবে না সে তো বলাই বাহুল্য। পুলিশ তো আর ছেড়ে কথা বলবে না, আইন তো আর ছেড়ে কথা বলবে না। তখন বলা যেতে পারে যে ছিদাম রাজি হয় না, সে বরং বলে যে তার স্ত্রী তার বৌদিকে আঘাত করেছে, এটাই সে পুলিশের কাছে জানাতে চায়। তখন রামলোচন বাবু একটা যুক্তি দেয় যে এইরকম ব্যাপারটাকে সাজানো যেতে পারে, কিছুটা অন্তত তাতে শাস্তি মুকুব হতেও পারে, যে দুই জায়ের মধ্যে একটা হাতাহাতি হয়, বড় যা বঁটি নিয়ে তেড়ে আসে, নিজেকে আত্মরক্ষার প্রয়োজনে সে দাটা নিয়ে এগিয়ে যায় এবং ঘটনাক্রমে তার মাথায় আঘাতটা লেগে যায় এবং সেটা অসচেতনভাবেই ব্যাপারটা ঘটে যায় এবং তাতে তার বড় মানে
সে আমাদের দুঃখীরামের স্ত্রী অর্থাৎ ছিদামের বৌদি মারা গেছে, এইভাবে ঘটনাটাকে সাজানো যেতে পারে। কিন্তু লক্ষণীয় যে ব্যাপারটা এইভাবেই হতে পারতো। আমরাও ভাবলাম যে এইভাবেই একটা গল্পটাকে সাজিয়ে নিয়ে হয়তোবা ছিদাম তার স্ত্রীকে অর্থাৎ চন্দরাকে উদ্ধার করবে। কিন্তু চন্দরার মনে যে অন্য কোনো চিন্তা চেতনা ছিল সেটা বোধহয় আমরা পাঠকেরা প্রাথমিকভাবে আন্দাজ করতে পারিনি। কারণ আমরা দেখতে পাই যে চন্দরাকে যতই বোঝানো হোক যে পুলিশের কাছে সে এই কথাই জানাবে, তাতে অন্তত তার শাস্তি কিছুটা মুকুব হবে বা শাস্তি নাও হতে পারে, যে বড় যা তাকে আঘাত করতে চেয়েছিল এবং সে আত্মরক্ষার প্রয়োজনে ঠেকাতে গিয়ে তার দায়ের কোপে তার প্রাণটা চলে যায়। কিন্তু চন্দরার কাছে সবথেকে আশ্চর্য যে ঘটনাটা সেটা হচ্ছে যে তার স্বামী কেমন করে তার দাদাকে রক্ষা করবার জন্য, বাঁচানোর জন্য সে একটা মিথ্যের আশ্রয় নিল এবং ঘটনাটাকে এইভাবে সাজালো যে তার দাদা খুন করেছে তার স্ত্রীকে, অথচ সে রামলোচন বাবুর কাছে যেভাবে ব্যাপারটাকে সামনে আনলো যে চন্দরা তার স্ত্রী নাকি তার বড় বৌদিকে এইভাবে আঘাত করেছে। এবং গোটা সমাজে, গোটা পাড়ায়, গ্রামে এই ঘটনা একেবারে রাষ্ট্র হয়ে গেল যে চন্দরা হত্যা করেছে তার বড় যাকে। এটা তো তার কাছে খুব অপমানজনক, তার আত্মসম্মানে দারুণভাবে লেগেছে। শুধু আত্মসম্মানে লেগেছে নয়, এটার মধ্যে অনেকটা রাগ, মান, অভিমান সবটাই মিলেমিশে রয়েছে যে তার স্বামী ছিদাম কেমন করে পারল নিজের স্ত্রীর কথা, তার ভবিষ্যতের কথা, তার প্রতি তার ভালোবাসার কথা সব কিছুকে অস্বীকার করে দাদাকে বাঁচাবার জন্য কেমন করে সে রামলোচন বাবুর কাছে, গোটা সমাজের কাছে, পুলিশের কাছে দোষীর কাঠগড়ায় নিজের স্ত্রীকে বসিয়ে দিতে পারলো, যে কিন্তু কোনো অপরাধী করেনি। ফলে এটা কিন্তু তার কাছে একটা দারুণ তার আত্মসম্মানে লাগে, তার একটা স্বামীর প্রতি একটা দারুণ রাগ এবং অভিমান জন্মায়। এবং গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন যে ইতিমধ্যে কয়েকদিন ছিদামের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল চন্দরার। ছিদাম এবং চন্দরা পরস্পরকে যথেষ্ট ভালোবাসে। চন্দরা একটু চঞ্চল স্বভাবের, ফলে এই নারীকে নিয়ে বলা যেতে পারে ছিদামের একটু সন্দেহও ছিল যে পাছে সে না হাতছাড়া হয়ে যায়। কারণ চঞ্চল প্রকৃতির এই নারী কখন কি করে বসে সেটা ছিদামের কাছে একটা বলা যেতে পারে রহস্যজনক একটা কৌতূহল, একটা জিজ্ঞাসার জায়গা ছিল। আবার ছিদামও যে পাড়া গ্রামের মেয়েদের কাছে নিজেকে একটা হিরো বা নিজেকে একটা নায়ক রূপে প্রতিপন্ন করবার চেষ্টা করে, এটাও কিন্তু চন্দরা বুঝতে চাইতো। তাই চন্দরাকে যাতে হাতছাড়া হতে না হয়, আবার স্বামীকেও যাতে না হাতছাড়া করতে হয়, দুজনের তরফ থেকেই পরস্পরকে একটু চোখে চোখে রাখতো। আবার মান অভিমানও ছিল, একে অন্যকে তারা ছেড়েও থাকতে পারে না, আবার রাগ অভিমান ঝগড়াঝাঁটিও তাদের হয়। তো এই রকম একটা প্রেক্ষাপট চলছিল, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে ছিদামকেও কখনো কখনো ভাবতে দেখা যায় যে এই স্ত্রী যদি মারা যায় সে কিছুদিন অন্তত শান্তিতে কাটাতে পারবে, এই কথাও গল্পকার বলছেন। তাহলে এইরকমই একটা রাগ অভিমান যখন চলছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্ত্রীর প্রতি কিছুটা যেন আক্রোশ পরায়ণ হয়েই বলা যেতে পারে দাদাকে বাঁচানোর জন্য ঘটনার চক্রে সে বলে বসলো যে তার স্ত্রী নাকি তার বৌদিকে আঘাত করে তাকে মেরে ফেলেছে। এটার মধ্যে শুধু দাদার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, দাদাকে বাঁচাতে চাওয়ার ইচ্ছাটুকুই নেই, একই সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে যে বনিবনা হচ্ছিল না কয়েকদিন, যে ঝগড়াঝাঁটিটা চলছিল, মান অভিমান চলছিল, সেই মান অভিমানের পর্বে দাঁড়িয়েই একটা রাগ থেকে, ক্ষোভ থেকে যেন হঠাৎ করে তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে, না দাদা ছিদাম নয়, তার স্ত্রী আসলে বৌদিকে অর্থাৎ রাধাকে আঘাত করেছে, মেরে ফেলেছে ঘটনাচক্রে। তো এই যে কথাটা সে বলে বসে, যতই হোক চন্দরা তার স্ত্রী, চন্দরা সঙ্গে তার স্বামীর মানবিমান ঝগড়াঝাঁটি হতেই পারে, কিন্তু তার স্বামী যে এইরকম একটা কথা, এইরকম একটা আচরণ করতে পারে যে নিজের দাদাকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে, এটা তার কাছে ধারণার অতীত। তাই সে এক অদ্ভুত খেলা খেলল। পুলিশের কাছে তার বলার কথা ছিল, আইনের কাছে
আদালতের কাছে, জজ সাহেবের কাছে তার বলার কথা ছিল যে সে আসলে নিজের আত্মরক্ষার প্রয়োজনে আঘাত করেছে। তার বড় যা তাকে আঘাত করতে এসেছিল বটি হাতে, এবং সে তার থেকে রক্ষা পাওয়ার জন্য সে দা হাতে নিয়ে ঠেকাতে গিয়ে ঘটনাক্রমে তাকে আঘাত করে ফেলেছিল। তাতে তার শাস্তি মুকুব হবার পূর্ণ জায়গা ছিল, কিন্তু সে কোথাও সে কথা বলল না। এই রহস্যময়ী নারী, রবীন্দ্রনাথের এই নারী সত্যি বড্ড রহস্যময়ী। সে নিজের প্রাণের তোয়াক্কা করল না। তার ফাঁসি হতে পারে এই ভয়টুকু তার মনের মধ্যে এতটুকু নেই, বরং অকপটে সর্বস্তরে সে স্বামী, রামলোচন বাবু, সকলের শেখানো সমস্ত বুলিকে ছেড়ে একটাই কথা বলতে শুরু করলো যে সে নিজের হাতে তার বড় যাকে হত্যা করেছে। সেখানে বড় জায়ের কোনো দোষ নেই, সে তাকে এতটুকু রাগ দেখায়নি, তার উপর আঘাত করতে আসেনি। বড় যাকে সে ইচ্ছা করেই মেরেছে। এই যে বড় যা তার উপর আঘাত করেনি অথচ সে তাকে আঘাত করেছে, তার মানে এখানে সম্পূর্ণ দোষ চন্দরার ফাঁসি হবে। চন্দরা নিজেও জানতো, কিন্তু তারপরেও সে এই অদ্ভুত খেলাটা কেন খেলল, এখানেই প্রশ্ন চিহ্নটা তৈরি হয়। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই তার ফাঁসির হুকুমই প্রায় হয়ে গেল, এবং শেষ বেলায় তার সঙ্গে দেখা করতে আসছে কিনা তার স্বামী। এই কথা যখন তাকে কারাগারে বন্দি চন্দরাকে জানানো হয়, তখন চন্দরা একটি কথাই বলে। যখন ডাক্তারবাবু তাকে বলল তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকে আনিব? চন্দরা বলল মরণ। এই যে চন্দরা একবার তার মাকে দেখতে চায়, সে ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, মাকে সে দেখতে চায়, স্বামীকে দেখতে চায় না। স্বামীর প্রসঙ্গ যখন সে তুলল, ডাক্তারবাবু যখন তাকে বলল তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, এই যে ডাক্তারবাবু যখন তাকে স্বামী তার সঙ্গে একবার দেখা করতে চায়, অর্থাৎ ছিদাম তার সঙ্গে একবার শেষবারের মতো দেখা করতে চায়, আর কিছুক্ষণ পর তো তার ফাঁসি হয়ে যাবে, তাহাকে কি ডাকিয়ে আনিব? ডাক্তারবাবু যখন জিজ্ঞাসা করলো যে তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়ে আনিব? তখন চন্দরা বলল মরণ। এই যে মরণ শব্দটা উচ্চারণের মধ্য দিয়ে গল্পকার গল্পটিকে শেষ করছেন, লক্ষ্য করবার বিষয়। এই মরণ শব্দটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। একটা ছোট্ট শব্দ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি যখন হয়, স্বামী যখন স্ত্রীকে কিছু বলতে যায়, স্ত্রী তখন অনেক সময়ই মরণ শব্দটাকে ব্যবহার করে। এটা স্ত্রীদের, নারীদের খুব কমন একটা, খুব সাধারণ একটা প্রচলিত শব্দ। এর মধ্য দিয়ে স্ত্রীরা অনেক কথা বলে দেয়, তাদের রাগ, অভিমান সব কিছুই এর মধ্য দিয়ে প্রকাশিত হয়। তো এই যে মরণ শব্দটা, এর মধ্যে দিয়ে যেন একটা মস্করার ভাব থাকে, হ্যাঁ, যে কোনো কিছুকে আপত্তি জানানোর ক্ষেত্রে তারা মরণ শব্দটাকে ব্যবহার করে, এবং সেটা শুধু নিষেধাজ্ঞা নয়, তার মধ্য দিয়ে একটা ব্যঙ্গ থাকে, একটা হাসি থাকে, একটা স্মিত হাসি, একটা মজার ঠং, সবটাই থাকে। মৃত্যুর আগেও চন্দরা যেন মস্করা করে গেল যে মরণ, অর্থাৎ হ্যাঁ, যে আমাকে ফাঁসির কাঠে ঝোলাবার জন্য সমস্ত ব্যবস্থা করে আবার শেষ বেলায় আমার সঙ্গে দেখা করতে আসে, তার কি মরণ? এই যে মরণ যেন একটা মস্করার ঢঙে বলছে, সে এতটুকু ভয় নেই যে মেয়েটার কিছুক্ষণ পর ফাঁসির কাঠে চড়বে, সে এতটুকু ভয় না করে যখন এই কথা বলে, তখনও যেন আমাদের মনে হয় তার মধ্যে একটা রাগ, অভিমান, মান অভিমানের পর্ব চলছে। এ যেন চন্দরা যে মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে আর কিছুক্ষণ পর তার ফাঁসি হবে, এ যেন সব কিছু মুছে গেছে। এ যেন স্বামী স্ত্রীর মধ্যে একটা এখনও ঝগড়াঝাটি, মান অভিমান চলছে। অর্থাৎ তুমি তোমার দাদাকে বাঁচানোর জন্য রেগে গিয়েই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আমাকে তুমি অপরাধীর আসনে বসিয়েছ, দেখো আমি তোমাকে কেমন করে জব্দ করি। এ যেন সেই রকমই একটা জব্দ করবার জন্য স্ত্রীর একটা বলা যেতে পারে খুব স্মিত হাসির সঙ্গে একটা মজার ঢঙে একটা যেন কিছুটা রঙ্গ করে বলা যে মরণ। এর মধ্যে কিন্তু চন্দরার মনের ক্ষোভ যেমন তেমন, তার অভিমান, সবটাই তার মধ্যে ক্ষোভ, অভিমান সব কিছুই ধরা পড়েছে। তো এই যে গল্পটা, এখানেই শেষ হচ্ছে গল্পটা, যে স্বামীকে স্বামী ছিদাম স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল দাদাকে বাঁচানোর জন্য, এবং স্ত্রীও স্বামীর এই আচরণকে মেনে নিতে পারল না, তাকে যোগ্য শাস্তি দিল। এই হচ্ছে মোটামুটিভাবে গল্পটির বিষয়বস্তু। তো এই গল্পের মূল যে বিষয়বস্তু, গল্পটা আমরা বুঝে নিলাম। গল্পটা আসলে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে যে এক ভাই তার দাদাকে বাঁচানোর জন্য ঘটনাচক্রে নিজের স্ত্রীকে ফাঁসিয়ে ফেললো, এবং সে ভেবেছিল যে স্ত্রী যদি তার উত্তর দেয় সকলের কাছে যে বড় যা তাকে আক্রমণ করতে এসেছিল, এবং সেই হিসাবে আত্মরক্ষার প্রয়োজনে সে দাটা তুলতে বাধ্য হয়েছে,
তাহলে তার ফাঁসির কখনোই হতে পারে না। জজ সাহেব তাকে ছেড়েও দিতে পারে, অন্তত শেষ পর্যন্ত সে প্রাণে বেঁচে যাবে। অন্তত দাদা যদি তার শাস্তির প্রসঙ্গ যদি ওঠে, অর্থাৎ সে যে তার স্ত্রীকে হত্যা করেছে এই প্রসঙ্গ উঠলে তার শাস্তি হওয়াটা থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু যদি স্ত্রীকে সে এইভাবে উপস্থাপন করে যে তার স্ত্রী তার বড় জায়ের হাত থেকে বাঁচার জন্য তাকে আঘাত করেছে, তাহলে স্ত্রীর পক্ষে তার শাস্তি এড়িয়ে যাওয়া অনেকটা সহজ ছিল। ছিদাম ভেবেছিল যে সে তার স্ত্রীকে শেষ পর্যন্ত উদ্ধার করবে, কিন্তু যাকে উদ্ধার করবে সে যদি নিজেই না উদ্ধার হতে চায়, সে যদি নিজেই না চায় তার শাস্তি মুকুব হোক, বরং নিজেকে শাস্তি দিয়ে সে যে আসলে জব্দ করতে চেয়েছে তার স্বামীকেই অর্থাৎ ছিদামকেই, এটাই হচ্ছে গল্পটার মূল বিষয়বস্তু। আসলে এর মধ্যে একটা দাম্পত্য সম্পর্কের যে মান অভিমান, যে একটা ক্ষোভ বেদনা বা চাপা একটা অভিমান জমতে পারে, এবং সেই অভিমানটা যে শেষ পর্যন্ত তার জবাবটা যে এইভাবে নিজেকে ফাঁসির কাঠে ঝুলিয়েও যে অন্যকে জব্দ করা যায়, নারীরা যে কতখানি রহস্যময় হতে পারে। রবীন্দ্রনাথের এই চন্দ্রা কিন্তু সেই রকম এক রহস্যময় নারী। গল্পের নাম শাস্তি, গল্পের শেষে কে শাস্তি পাচ্ছে এই প্রশ্নটা কিন্তু তৈরি করবার মতো একটা জায়গা হয়। আপাতভাবে দেখা যাবে যে বড় যাকে হত্যা করে শাস্তি অর্থাৎ ফাঁসির কাঠে ঝুলতে চলেছে আমাদের চন্দরা, কিন্তু সত্যি কি চন্দরাকে শাস্তি দেওয়া হচ্ছে, না চন্দরা তার স্বামীকে শাস্তি দিল? চন্দরাকে তার স্বামী ছিদাম তো যথেষ্ট ভালোবাসত, এই কথা তো আমরা আগেই বলেছি, গল্পকার তো বলেছেন যে তাদের মধ্যে একটা মান অভিমান চলছিল ঠিকই, কিন্তু তারা পরস্পরকে ছেড়েও থাকতে পারে না, পরস্পরকে ভালোবাসে। তাহলে সেই ভালোবাসার দাম এইভাবে দেবে তার স্বামী, যে তার দাদাকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে অপরাধী করে দেবে, তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে? যদি তুমি এমনটা করতে পারো, তাহলে আমাকে যদি কাঠগড়ায় দাঁড় করিয়ে দাও, আবার আমি সমস্ত কিছুকে মিথ্যে কথা বলে নিজেকে বাঁচিয়ে আনবো না? এর মধ্যে অনেকটা আত্মগ্লানি আছে, অনেকটা অসম্মান আছে, কারণ গোটা গ্রাম সমাজে রটে গেছে যে চন্দরা তার বড় যাকে হত্যা করেছে। এই অপমান নিয়ে বাঁচা যায় না। আর সবথেকে বড় অপমান তো আমার নিজের ঘরে, যে আমার স্বামী তার দাদাকে বাঁচানোর জন্য, যে দাদা সত্যিকারের অপরাধ করলো, তাকে বাঁচানোর জন্য নিরপরাধ স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল, আবার তাকে ছলে বলে কৌশলে উদ্ধার করে আনবার কৌশল করবে। এই যে পুরুষ নিজের ইচ্ছে মতো নারীকে ব্যবহার করবে, আর নারী তার অঙ্গুলি হেলনে চালিত হবে, যেমনটা আমাদের মহাকাব্যে, আমাদের মহাভারতে, রামায়ণে বারবার আছে। পুরুষের শৌর্যবীর্য প্রকাশের জন্য নারীকে সেখানে ব্যবহার করা হচ্ছে। আমরা দেখতে পাই যে পাশা খেলার সেই চিত্র, যেখানে মহাভারতে দেখানো হচ্ছে যে পাশা খেলায় একদিকে পাণ্ডব আর একদিকে কৌরব, তাদের সেই পাশা খেলার আসরে শেষ পর্যন্ত পাণ্ডবেরা যখন সব কিছুই হারাচ্ছে, তখন দ্রৌপদীকেও বাজি রাখতে তাদের কোথাও আটকাচ্ছে না। এই যে মহাভারত, আমাদের মহাকাব্য, পুরুষের শৌর্যবীর্য প্রকাশের মধ্যে দিয়ে বারবার নারীকে, তার সতীত্বকে, তার সম্মানকে, তার মর্যাদাকে সেখানে পাশা খেলার আসরে সেখানে বলা যেতে পারে রফা, তাকে সেখানে সওদা করা হয়, তাকে সেখানে বলা যেতে পারে একটা বিনিময়ের মাধ্যম করা হয়, তাকে বাজিতে রাখা হয়। মোট কথা, কেন এই পুরুষতান্ত্রিক সমাজ নারীকে বারবার বাজি ধরবে, নারীকেই তাকে ইচ্ছে মতো ব্যবহার করবে? যে দাদা অপরাধ করলো সেই দাদাকে বাঁচানোর জন্য স্ত্রীকে অপরাধী করে দেওয়া, আবার তাকে সেই আইনের জাল থেকে বের করে আনবার জন্য মিথ্যা নানা গল্প ফাঁদা, কেন এই সমস্ত জালের মধ্যে পা দেবে চন্দরা? তাই সেও যোগ্য জবাব দিয়ে গেল যে সে আসলে নিজে থেকেই হত্যা করেছে, কারও কোনো দোষ নেই। তাই শাস্তিটা সে আসলে কাকে দিয়ে গেল? শাস্তিটা মুখের ওপর সে দিয়ে গেল। সে নিজে শাস্তি পেয়েছে ঠিকই, কিন্তু নিজেকে শাস্তিতে জড়িয়ে সে আসলে শাস্তি দিয়ে গেল তার স্বামী ছিদামকে, তথা এই গোটা পুরুষতান্ত্রিক সমাজকে। এইভাবেই কিন্তু আমাদেরকে শাস্তি গল্পটা পড়তে হবে, বুঝতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প নিয়ে আজকের আলোচনা, প্রথম পর্বেই যদি আলোচনা বলি, এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।